সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বায়োলজি ক্লাস পরিবারের পক্ষ থেকে আজকের ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন এই অধ্যায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা কোষ প্রাচীর থেকে কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি হতে পারে সেই বিষয়টি একটু দেখার চেষ্টা করি। সৃজনশীল প্রশ্নে অনেক সময় উদ্দীপকে এই ধরনের একটা ছবি দেখা যায়, খেয়াল করো। একেবারে কমন একটা সিনারিও কিন্তু। তো অনেক কোশ্চেনে কিন্তু আমরা এইরকম একটা ছবি দেখতে পাই, যার ভিতরে একটা কোষ গহ্বর থাকে, এদিকে একটা নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা প্লাস্টিড থাকে। দেখো, এটি কিন্তু একটা আদর্শ উদ্ভিদ কোষের কে ইন্ডিকেট করছে, কেননা এর বাইরের লেয়ারে কোষ প্রাচীর রয়েছে, বড় একটা কোষ গহ্বর রয়েছে, যার কারণে নিউক্লিয়াসটা কিনারায় অবস্থান করছে, আর একটা প্লাস্টিড আছে। তাহলে এটি একটি উদ্ভিদ কোষ কিন্তু, হ্যাঁ। এবং এই উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে, যা উদ্ভিদ কোষে একটি অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ প্রাণী কোষে থাকে না। তাহলে এই যে আউটার যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি, সর্ববহিষ্ঠ যে স্তর, সেই স্তরটির নাম আমরা সবাই জানি কোষ প্রাচীর। এটা অনেক সময় এই দ্বারা চিহ্নিত করা থাকে। প্রশ্নের উদ্দীপক মোটামুটি এরকম। এখান থেকে কোশ্চেনের প্যাটার্নটা আমরা একটু তোমাদেরকে বলতে চাই যে ক নাম্বার কোশ্চেনে এখান থেকে কি হতে পারে, যে এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি? এই চিহ্নিত অঙ্গাণুটির নাম কি? তাহলে আমরা খুব সহজে কিন্তু এটা উত্তর দিতে পারবো যে এই চিহ্নিত অঙ্গাণুটির নাম হচ্ছে কোষ প্রাচীর। এরপরে খ নাম্বার কোশ্চেন, যেহেতু এটি প্রাণী কোষে থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, তাই এটিকে আমরা কি বলি? উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। তাহলে খ নাম্বার কোশ্চেন এরকম একটা হতেই পারে যে এই চিহ্নিত অঙ্গাণুটিকে কেন উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয়। ঠিক আছে। এরপরে গ নাম্বার কোশ্চেনে সাধারণত এই টাইপের কোশ্চেন আসে যে এই চিহ্নিত অঙ্গাণুটির ভৌত গঠন বর্ণনা করো। এই চিহ্নিত অঙ্গাণুটির ভৌত গঠন বর্ণনা করো। এবং সবশেষ ঘ নাম্বারে যে কোশ্চেনটা আসে, যেটার মান থাকে হচ্ছে 4, এই কোশ্চেনটা কি আসতে পারে, যে এই চিহ্নিত অঙ্গাণুটির গুরুত্ব আলোকপাত করো। উদ্ভিদ জীবনে এই চিহ্নিত অঙ্গাণুটির গুরুত্ব আলোকপাত করো। তার মানে এই কথা আমরা স্পষ্টভাবে বলতে পারি যে একটি কোষ প্রাচীর এই টপিক থেকে কিন্তু একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন তৈরি করা সম্ভব। তো বন্ধুরা, এটা খুব গুরুত্বের সাথে আমাদের নিতে হবে, কারণ সৃজনশীল এখানে আসতে পারে এবং এসেও থাকে। আর এমসিকিউ এখান থেকে প্রায়ই আসে। আমরা এই এমসিকিউ তথ্যগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। আর পাশাপাশি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো আমরা তোমাদের আজকে ব্রিফ করব। এবার আমরা কোষ প্রাচীরের বিস্তারিত আলোচনায় চলে যাই। তো আলোচনার শুরুতে আমরা কোষ প্রাচীরের ইতিহাস নিয়ে কিছু কথা বলি। তো শুরুতে আমাদের ইতিহাসে যে ইনফরমেশনটা আসবে, সেটা আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কোষের আবিষ্কারকের নাম। তাহলে কোষের আবিষ্কারকের নাম কি ছিল? রবার্ট হুক। হ্যাঁ, কোষের আবিষ্কারকের নাম ছিল হচ্ছে রবার্ট হুক। হ্যাঁ, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে উনি যে কোষটি দেখেছিলেন সেটি ছিল একটি মৃত কোষ, মৃত পেঁয়াজ কোষের কোষ প্রাচীর। অর্থাৎ কোষের আবিষ্কারকের নাম যদি আসে তাহলে উত্তর হবে রবার্ট হুক, এবং কোষ প্রাচীরের আবিষ্কারকের নামও যদি আসে তাহলে কি হবে? তাহলে রবার্ট হুক এই নামটি আসবে। কত সালে আবিষ্কার করেন? উনি যেহেতু 1665 সালে এটি পর্যবেক্ষণ করেন, তাহলে আবিষ্কারকের সালটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ প্রাচীর আবিষ্কার করেন। আর কোষ প্রাচীর সম্পর্কে আমাদের একটা তথ্য অবশ্যই জানা লাগবে, যে এটি হচ্ছে উদ্ভিদ কোষের জন্য একটি অনন্য বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। ছত্রাকেও আমরা অনেক সময় কি দেখতে পাই? কোষ প্রাচীর দেখতে পাই, যা হচ্ছে কাইটিন নির্মিত। এমনকি ব্যাকটেরিয়াতেও কি থাকে? কোষ প্রাচীর থাকে। তো বন্ধুরা, এবার আমরা ধারাবাহিকভাবে এই কোষ প্রাচীরের ভৌত গঠন নিয়ে কিছু আলোচনা করব। তো চলো আমরা কোষ প্রাচীরের ভৌত গঠনটা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি।
তো এই হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠনের একটি খুব সাদামাটা একটা ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এর ভৌত গঠন 3টি স্তরে সজ্জিত থাকে। সবার মাঝখানে যেটি থাকে সেটাকে আমরা বলছি মধ্য স্তর, মধ্য স্তর বা মধ্য প্রাচীর। আর এটাকে ঘিরে এর দুই পাশে যে প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো? প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আর এই দুইটি প্রাথমিক প্রাচীর, দুই পাশে যে প্রাথমিক প্রাচীর রয়েছে মধ্যপর্দার, তার ঠিক দুই পাশে কিন্তু আবার 1 থেকে 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেকেন্ডারি প্রাচীর দেখা যাচ্ছে। সো যদি পরীক্ষায় আসে যে কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট, তাহলে আমরা অবশ্যই বলবো এরা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। প্রথমে রয়েছে, সবার মাঝখানে রয়েছে মধ্যপর্দা, তাকে ঘিরে রয়েছে প্রাথমিক প্রাচীর এবং প্রাথমিক প্রাচীরকে ঘিরে রয়েছে সেকেন্ডারি প্রাচীর। তো ভৌত গঠনের বর্ণনা সাধারণত সিকিউ গ নাম্বার কোশ্চেনে আসে। আমরা এই মুহূর্তে তোমাদেরকে সিকিউ গ এর অ্যান্সার কিভাবে লিখতে হয় এই ব্যাপারে ছোট্ট একটু আইডিয়া তোমাদেরকে দিতে চাই, অর্থাৎ ছোট্ট একটা কৌশল তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে গ নাম্বার কোশ্চেন এবং ঘ নাম্বার কোশ্চেনে আমার অবশ্যই 3টা পোর্শন যেন থাকে। অর্থাৎ প্রথম পোর্শনে আমরা যেই প্রশ্নটি চেয়েছে তার কিছু ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাক্টরি কথা বলবো, এবং এরপরের সেকশনে যেই তথ্যটি আমাদেরকে জানতে চেয়েছে সেটির বর্ণনা দিব, এবং সব শেষে আমরা কিছু উপসংহার টানবো। ঠিক আছে? তাহলে এই 3টি ভাগে যদি আমরা আমাদের এই প্রশ্নটির উত্তর সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু সৃজনশীলে খুব ভালো একটা নাম্বার ক্যারি করা সম্ভব। এবং মনে রাখতে হবে, যেহেতু বায়োলজি একটা আর্টিস্টিক সাবজেক্ট, টিচাররা খুব পছন্দ করেন যদি আমরা আমাদের কোশ্চেনের উত্তরগুলো ছবি দিয়ে ব্যাখ্যা করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রশ্নেই চেষ্টা করব কি কোনো না কোনো ছবি ব্যবহার করা। আর যখন ভৌত গঠনের বর্ণনা চাই তখন অবশ্যই আমরা এক্ষেত্রে 2টি ছবির আশ্রয় নেব। অর্থাৎ প্রথমে যে ছবিটা আমরা তোমাদের জন্য এঁকেছিলাম, একটি উদ্ভিদ কোষ, সাদামাটা একটা উদ্ভিদ কোষ, মোটামুটি 4টা জিনিস থাকলেই কিন্তু আমরা উদ্ভিদ কোষকে আইডেন্টিফাই করতে পারি। কি কি 4টা জিনিস? একটা হচ্ছে বড় কোষ গহ্বর, কোষ গহ্বরটা বড় হওয়ার কারণে নিউক্লিয়াসটা কিনারায় অবস্থান করছে, তার আউটার লাইনে সবচেয়ে বাইরের স্তরে কি থাকবে? কোষ প্রাচীর থাকবে, এবং উদ্ভিদ কোষে কি থাকে? প্লাস্টিড থাকে। এই 4টা জিনিস মোটামুটি যদি আমি উল্লেখ করতে পারি তাহলে কিন্তু আমার একটা উদ্ভিদ কোষের ছবি আঁকা হয়ে গেল, এবং সেখানে আমি যে কোনো একটা কিছু ইন্ডিকেট দিয়ে আমরা কি করতে পারি? কোষ প্রাচীরকে চিহ্নিত করতে পারি। এরকম একটা কোষ প্রাচীরের ছবি আমরা কি করব? ইন্ডিকেট করে দেখাবো টোটাল কোষের ছবির মধ্যে, এবং পরবর্তীতে আমরা ভৌত গঠনের ছবি যখন আঁকবো তখন এরকম একটা সাদামাটা ছবি আঁকবো, এবং যে ছবিতে আমরা কিন্তু 3টা স্তরে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক মাঝখানে রয়েছে মধ্যপর্দা, তাকে ঘিরে রয়েছে প্রাথমিক প্রাচীর, এবং সব শেষে রয়েছে সেকেন্ডারি প্রাচীর, যা 1 থেকে 3 স্তর বিশিষ্ট। এবার আমরা ভূমিকায় কি লিখতে পারি বা ইন্ট্রোডাক্টরি বক্তব্যগুলো আমাদের কি হতে পারে? খুবই সহজ। আমি ইতিহাসে যে কথাটা বললাম এটাই লিখে দিলে কিন্তু আমার ইন্ট্রোডাক্টরি আলোচনা শেষ হয়ে যায়। অর্থাৎ উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। রবার্ট হুক 1665 সালে এই কোষ প্রাচীরটি কি করেন? আবিষ্কার করেন। তাহলে এই তথ্যটা কিন্তু আমার ইন্ট্রোডাক্টরি কথার জন্য যথেষ্ট। ভৌত গঠনের যখন আমরা উত্তরটা লিখবো তখন আমরা বলবো যে ভৌত গঠনটি নিম্নরূপ দিয়ে প্রথমে আমরা কি করব? এই 2টি ছবি অঙ্কন করব। অর্থাৎ একটি উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের অবস্থান দেখাবো, এবং আরেকটি ছবিতে আমরা কি করব? ওই কোষ প্রাচীরের ভৌত গঠনের একটা সিম্পল ডায়াগ্রাম বা সহজ একটা ছবি এঁকে আমরা সেটা চিহ্নিত করে দেখাবো। ঠিক আছে? তারপর আমরা কি করব? পয়েন্ট আকারে ধাপে ধাপে বর্ণনা করার চেষ্টা করব। চলো প্রথমে আমরা মধ্য স্তর বা মধ্য পর্দা নিয়ে আমরা কিছু আলোচনা করি। মাত্র 2টা ইনফরমেশন মনে রাখলে কিন্তু আমাদের মধ্য পর্দা সংক্রান্ত তথ্যগুলো কিন্তু শেষ হয়ে যায়। তাহলে মধ্য পর্দা হচ্ছে ইহা দুটি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। এটা হচ্ছে প্রথম কথা, যে ইহা দুটি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। এই কথাটা মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই মধ্য পর্দার সূচনা ঘটে। এবং 3 নম্বর তথ্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মধ্য পর্দায় পেকটিক অ্যাসিডের পরিমাণ কি থাকে? বেশি থাকে। আমি আবার বলছি, পেকটিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, তাই এটি দেখতে নরম জেলির মতন মনে হয়। সো আমাদের যদি বর্ণনা আসে তাহলে মধ্য পর্দায় আমরা এই 3টি কথাই বলবো। প্রথমে আমরা বললাম যে ইহা দুটি কোষের
মধ্যবর্তী সাধারণ পর্দা, ইহা দুটি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। 2 নম্বর তথ্য হচ্ছে ইহা মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। এবং 3 নম্বর তথ্য হচ্ছে পেকটিক অ্যাসিডের পরিমাণ বেশি হওয়ার কারণে দেখতে জেলির ন্যায় মনে হয়। ঠিক আছে, তাহলে মধ্যপর্দা সংক্রান্ত তথ্য এই 3টি রয়েছে। এরপরে মধ্যপর্দাকে ঘিরে রয়েছে প্রাথমিক প্রাচীর। এর বর্ণনায় আমরা খুব বেশি না, মাত্র 2টা তথ্য বলবো। যে প্রথমে বলবো যে এটি হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট। তো খুব সহজ, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট। এবং দ্বিতীয় যে তথ্যটা বলবো সেটা হচ্ছে এটি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। আমি আবার বলছি, এটি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। এরপরে তৃতীয় যে স্তরটি রয়েছে, অর্থাৎ প্রাথমিক প্রাচীরকে ঘিরে যে সেকেন্ডারি প্রাচীরটি রয়েছে, এই ক্ষেত্রে বর্ণনার ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, 3টি পয়েন্ট দিব। কয়টা পয়েন্ট দিব বলো? 3টা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এরা 1 থেকে 3 স্তর বিশিষ্ট। আমি আবার বলছি, এরা হচ্ছে 1 থেকে 3 স্তর বিশিষ্ট। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এটি 5 থেকে 10 মাইক্রোমিটার 5 থেকে 10 মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট। এটি হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট। এবং 3 নম্বর ইনফরমেশন হচ্ছে এটি, অর্থাৎ সেকেন্ডারি প্রাচীর হচ্ছে সেলুলোজ ও লিগনিন দিয়ে গঠিত। সেলুলোজ ও লিগনিন দিয়ে গঠিত। তাহলে 3টা ইনফরমেশন। 1 নম্বর ইনফরমেশন হচ্ছে এটি 1 থেকে 3 স্তর বিশিষ্ট। 2 নম্বর ইনফরমেশন হচ্ছে এর পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। এবং 3 নম্বর ইনফরমেশন হচ্ছে সেলুলোজ এবং লিগনিন দিয়ে এরা গঠিত। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভাজক কোষে এবং অধিক বিপাকীয় কোষ, আমি আবার বলছি, ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষের কি সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। তাহলে এই হচ্ছে মোটামুটি ভৌত গঠন। আর ভৌত গঠনে আরো একটা তথ্য আমরা বলতে পারি যে কূপ এলাকা, অর্থাৎ আমরা এই যে যে অবস্থানটা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো, যদি এরকম হয় গঠনটা, তাহলে এই যে মধ্যবর্তী যে স্থানটা তোমরা একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গাটাকে বলা হচ্ছে কূপ এলাকা। কি বলা হচ্ছে? কূপ এলাকা। ওকে। আর দুটি মুখোমুখি কূপকে কি বলা হয়? পিট পেয়ার বলা হয়। এবং ওই মেমব্রেনটাকে বলা হয় পিট মেমব্রেন। আর একটি কোষ প্রাচীরের সাথে আরেকটি কোষ প্রাচীর যে সূক্ষ্ম নলাকার পথে সংযুক্ত থাকে তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। কি বলা হয়? প্লাজমোডেসমাটা। এটা একটু নোট করে নাও, তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। তো এই হচ্ছে মোটামুটি কোষ প্রাচীরের ভৌত গঠনের বর্ণনা। এখন এটার উপসংহারে আমি কি কথা বলতে পারি? আমরা 2টা কাজ বর্ণনা করে দিতে পারি যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর উদ্ভিদ কোষের আকৃতি নির্ধারণ করে। আর কি করতে পারে? উদ্ভিদ কোষে যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করে রাখতে পারে। ব্যাস, আমার টোটাল সুন্দর একটা কিন্তু সিকিউ গয়ের কিন্তু একটা উত্তর হয়ে গেল। এভাবে যদি আমরা উত্তরটা লিখতে পারি তাহলে কিন্তু ভাইয়া টিচার অবশ্যই আমার এই ঘ নাম্বার কোশ্চেনের উত্তরে 3-3 দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়, অর্থাৎ কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। ইতিমধ্যে কিন্তু আমি বলে ফেলছি যে মধ্যপর্দায় পেকটিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। তারপর প্রাথমিক প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। সেকেন্ডারি প্রাচীর সেলুলোজ এবং পেকটিন দ্বারা কি হয়? গঠিত হয়। এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা ভৌত গঠনেই কিন্তু বলে ফেলছি। তাহলে এটাই হচ্ছে কি রাসায়নিক গঠন। তুমি একটা তথ্য বই থেকে লিখে নাও প্লিজ, সেটা হচ্ছে সাধারণত কোষ প্রাচীরের 40% সেলুলোজ। এটা একটু লিখে নাও ভাইয়া। 40% হচ্ছে সেলুলোজ, 20% হচ্ছে হেমিসেলুলোজ, 30% হচ্ছে পেকটিন এবং 10% হচ্ছে গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। তাহলে রাসায়নিক গঠন যদি পরীক্ষা আসে এই তথ্যগুলো থেকে সাধারণত এমসিকিউ আসতে পারে। এবার আমরা চলে যাচ্ছি কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, যা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে আমরা যখন যাব তখন দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কিন্তু সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। একটু খেয়াল করো, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। তাহলে কোষোষণ অধ্যায়ে আমরা যখন যাব তখন দেখব যে সেলুলোজ হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড, অর্থাৎ এটি এক ধরনের শর্করা। তাহলে এই সেলুলোজ উপাদান দিয়ে কিভাবে কোষ প্রাচীর গঠিত হয় এখন আমরা সেই তথ্যটুকু দেখার চেষ্টা করব।
খুব সহজ, 100টি সেলুলোজ অণু নিয়ে সর্বপ্রথম মাইসেলি গঠন হবে। আমি আবার বলছি, 100টি সেলুলোজ অণু নিয়ে প্রথমে কি গঠন হবে? মাইসেলি গঠন হবে, কারণ মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্মতম গাঠনিক একক। আমি আবার বলছি, মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্মতম গাঠনিক একক। সৃজনশীল ক নাম্বার কোশ্চেনে প্রায়শই এই কোশ্চেনটা আসে যে মাইসেলি কাকে বলে। তাহলে আমরা কি বলবো? কোষ প্রাচীরের সূক্ষ্মতম গাঠনিক এককে কি বলা হয়? মাইসেলি বলা হয়। এরকম 20টি মাইসেলি মিলে সর্বপ্রথম একটি মাইক্রোফাইব্রিল গঠন হয়। আমরা ফাইব্রিল শব্দের অর্থ জানি জাল বিশেষ। তাহলে মাইক্রো মানে হচ্ছে ছোট, তাহলে ছোট জাল তৈরি হয়। কয়টা মাইসেলি মিলে? 20টি মাইসেলি মিলে। এবং এই মাইক্রোফাইব্রিল 250টি মাইক্রোফাইব্রিল একসাথে মিলিত হয়ে পরবর্তীতে ম্যাক্রোফাইব্রিল গঠন করে, তন্তুময় ম্যাক্রোফাইব্রিল গঠন করে, বড় জাল তৈরি করে, যা পরবর্তীতে কোষ প্রাচীরে রূপান্তর হয়। তাহলে কোষ প্রাচীরের গঠনের প্রবাহ চিত্রটা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। এবং এই চিত্রটা কিন্তু আমরা অবশ্যই পরীক্ষার হলে যদি আসে তাহলে দেওয়ার চেষ্টা করবো। তাহলে সেলুলোজ কয়টা অণু বলেছিলাম? 100টি অণু মিলে কি গঠন করবে? একটা মাইসেলি গঠন করলো। তাহলে এটা হচ্ছে মাইসেলি। ওকে, এরকম 20টি মাইসেলি মিলে কি গঠন করবে? আমাদের সর্বপ্রথম মাইক্রোফাইব্রিল গঠন করবে। মাইক্রোফাইব্রিল, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মাইক্রোফাইব্রিল গঠন করছে। কয়টি মিলে? 20টি। তাহলে এইভাবে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, জাস্ট যেন দেখলে বোঝা যায় যে কয়টা মাইক্রোফাইব্রিল, কয়টা মাইসেলি নিয়ে মাইক্রোফাইব্রিল গঠন হচ্ছে? 20টি মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল গঠন হচ্ছে। এরপরে আমরা কি বলেছি? 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে কি গঠন হয়? একটি ম্যাক্রোফাইব্রিল গঠন হয়। তাহলে তোমরা ছবি দেখে কিন্তু খুব সহজে বুঝতে পারছো ভাইয়া যে কিভাবে কোষ প্রাচীর গঠন হচ্ছে। কেমন? তাহলে আমরা কি বললাম? 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন হয়। অবশ্যই যে কোনো কিছু আমরা যখন ব্যাখ্যা করব তখন কি করব? ছবি এঁকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে তুমি যত বেশি ছবি দিবে তত তোমার প্রশ্নের উত্তরের মান কি হবে? বাড়তে থাকবে। আর এই ম্যাক্রোফাইব্রিল গুলো পরবর্তীতে কি হয়? তন্তু আকৃতির কোষ প্রাচীরে রূপান্তর হয়। তাহলে এই হচ্ছে কোষ প্রাচীর গঠনের রূপরেখা। এবং এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেলাম, সেটা হচ্ছে মাইসেলি। মাইসেলি কাকে বলে? কোষ প্রাচীরে ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে, সূক্ষ্মতম ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম হচ্ছে মাইসেলি। সংজ্ঞা হিসেবে আসতে পারে অথবা সরাসরি এমসিকিউ আসতে পারে যে কোষ প্রাচীরের সূক্ষ্মতম গাঠনিক এককের নাম কি? উত্তর কি হবে ভাই? উত্তর হবে মাইসেলি। কিন্তু যদি পরীক্ষা আসে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, তাহলে কিন্তু ভাই উত্তর হবে সেলুলোজ। ঠিক আছে? আর এই 100টি সেলুলোজ অণু মিলে কি হয়? মাইসেলি গঠন হয়। তো আমরা মোটামুটি কোষ প্রাচীরের ইতিহাস জানার পরে আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন জানলাম, রাসায়নিক গঠন জানলাম, সূক্ষ্ম গঠনও জেনে ফেললাম। তাহলে আমাদের বাকি আছে শুধুমাত্র কোষ প্রাচীরের কাজ। এবং এখান থেকে আমরা জানি যে কি আসতে পারে? সিকিউ ঘ নাম্বার কোশ্চেন আসতে পারে যে উদ্ভিদ জীবনে বা আমাদের জীবনে কোষ প্রাচীরের গুরুত্ব, হ্যাঁ, বা এই চিন্তা অঙ্গাণুটির গুরুত্ব, যেটা প্রথমেই বলেছি তোমাদেরকে, এটা গুরুত্ব আসতে পারে। এখন সেম একই রকম ভাবে গ এর মতনই আমরা ঘ এর উত্তরেও কিন্তু 3টি স্তরে কি করব? বিন্যস্ত করব। অর্থাৎ আমার ইন্ট্রোডাক্টরি কিছু বক্তব্য থাকবে, তারপরে বর্ণনা থাকবে, তারপরে আমার কি কনক্লুশন থাকবে। তো বন্ধুরা, আমরা কাজের ব্যাপারে যদি খুব সহজে যদি তোমাদেরকে এই কোষ প্রাচীরের কাজটা বোঝাতে চাই, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করছি যে আমরা যে ঘরে থাকি, এই ঘরের চারপাশে কি থাকে? দেওয়াল থাকে। সো মনে করে নাও যে এই ঘরের ভিতরে যে বস্তুগুলো আছে এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু, আর এই দেওয়ালটা হচ্ছে কি? কোষ প্রাচীর। তাহলে এই দেওয়ালটা আমাদেরকে কি করছে? এই দেওয়ালটা হচ্ছে চারপাশে যে আঘাত রয়েছে, বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে, সেই আঘাত থেকে যেমন আমার ঘরের বিভিন্ন বস্তু, দামি দামি বস্তুগুলোকে যেমন সংরক্ষণ করে রাখতে পারে, ঠিক একই রকম ভাবে কোষ প্রাচীরের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষীয় অঙ্গাণু সমূহকে সংরক্ষণ করে রাখা। তারপরে এই যে আমরা যে ঘরটাতে আছি, এটা মোটামুটি 4 কোণা একটা রুম। ঠিক আছে? তাহলে এই যে রুমের যে আকৃতি, এটা কে ধারণ করলো? এটা এই দেওয়ালটাই কিন্তু কি করলো? চারপাশের দেওয়ালটাই কিন্তু রুমের আকৃতি নির্ধারণ করলো। তো কোষ প্রাচীরও ভাইয়া ঠিক একই রকম ভাবে উদ্ভিদ কোষের যে আকৃতি রয়েছে, সে আকৃতিটি কি করে?
গঠন করে। এরপরে পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে বিশেষ ভূমিকা রাখে, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে বা এবং এক কোষ থেকে অন্য কোষকে পৃথক করে। তাহলে এইগুলো হচ্ছে কাজ, এই কাজগুলো আমরা পয়েন্ট আকারে লিখবো এবং দুই এক কথায় আমরা কি করব, এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ছবি আঁকবো। কোন ছবিটা আঁকবো? আমরা ওভারঅল টোটাল একটা উদ্ভিদ কোষের ছবি এঁকে কোষ প্রাচীরের ছবিটাকে আলাদাভাবে ইন্ডিকেট করে দেখালে কিন্তু আমাদের এই ঘ নাম্বারের জন্য উপযুক্ত একটা ছবি হয়ে যাবে। ঠিক আছে? আর ছবি দিয়ে ব্যাখ্যা করা মানেই হচ্ছে কি, আমার উত্তরপত্রের মূল্যায়নটা একটু আলাদাভাবে হবে। স্যাররা এটাতে নাম্বার একটু বেশি করে দিতে চাইবেন। হ্যাঁ, তো আমরাও আমাদের সকল প্রশ্নের উত্তরে কি করব, ছবি দেওয়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে মোটামুটি কোষ প্রাচীর নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু। এরপরে আমরা চলে যাব প্রোটোপ্লাস্টে। হ্যাঁ, প্রোটোপ্লাস্টে। তাহলে প্রোটোপ্লাস্ট কি জিনিস? প্রোটোপ্লাস্ট হচ্ছে, আমরা একটু আগে যে ছবিটা এঁকে দেখিয়েছি তোমাদের উদ্ভিদ কোষের, সেই উদ্ভিদ কোষের বাইরের লেয়ারটার নাম আমরা বলেছি কোষ প্রাচীর। আর প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীর ব্যতীত, আমি আবার বলছি কোষ প্রাচীর, বাইরে যে কোষ প্রাচীরটা রয়েছে এইটি ব্যতীত ভেতরে সমুদয় পদার্থকে কি বলা হয়? প্রোটোপ্লাস্ট বলা হয়। এবং শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে এই প্রোটোপ্লাস্টে দুই ধরনের বস্তু থাকতে পারে। এক ধরনের বস্তু হচ্ছে নির্জীব বস্তু, আর ধরনের বস্তু হচ্ছে সজীব বস্তু। আর এই সজীব বস্তুর নাম আমরা কি দিয়েছি? আমরা সজীব বস্তুর নাম দিয়েছি প্রোটোপ্লাজম। তাহলে আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে প্রোটোপ্লাজম। প্রথমে আমরা প্রোটোপ্লাজমের সংজ্ঞাটি জানার চেষ্টা করি। প্রোটোপ্লাজম হলো কোষের অভ্যন্তরে অবস্থিত এক অর্ধস্বচ্ছ, এই জায়গায় একটা নোট তোমরা নাও, আমাদের ডক্টর আবুল হাসান স্যারের বইয়ে এই অর্ধস্বচ্ছর জায়গায় রয়েছে স্বচ্ছ, যেটা একেবারে একটি ভুল ইনফরমেশন। সো ভাইয়া রিকোয়েস্ট থাকলো তোমরা এখনই কলম দিয়ে সেই স্বচ্ছ শব্দটিকে কেটে দাও এবং অর্ধস্বচ্ছ এই শব্দটি সেখানে যুক্ত করে নাও। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্ধ স্বচ্ছ। দুই নম্বরে আমরা লিখবো সেটি হচ্ছে জেলির ন্যায়। দুই নম্বর আমরা লিখবো জেলির ন্যায়। তিন নম্বর পয়েন্টে আমরা লিখবো হচ্ছে জেলির ন্যায়। তিন নম্বর আমরা লিখবো হচ্ছে অর্ধ তরল, অর্ধ তরল। চার নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারি? চার নম্বর পয়েন্টে আমরা লিখবো হচ্ছে কলয়েডাল ধর্মী। কলয়েডাল ধর্মী বস্তু আমরা কাদেরকে বলি? যারা হচ্ছে কি কলয়েডাল ধর্মী হচ্ছে যারা হচ্ছে পানিগ্রাসী, তাদেরকে বলা হয় কলয়েডাল ধর্মী। আর পাঁচ নম্বরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সজীব পদার্থ। তাহলে এই সজীব পদার্থকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম বলবো। বন্ধুরা, প্রোটোপ্লাজমের সংজ্ঞা যখন আমরা দিব, অবশ্যই এই পাঁচটি কিওয়ার্ডকে সামনে রেখেই কিন্তু আমরা সেই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে পড়লে আমাদের সবচেয়ে যে বিষয়টা কি হয় আমাদের সাহায্য করে, সেটি হচ্ছে এই প্রোটোপ্লাজমের সংজ্ঞার পাশাপাশি যদি প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য আসে, তাহলে কিন্তু এই পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করলেই চলবে। তাহলে আমরা একটা সংজ্ঞা দিয়ে কিন্তু আমরা আরো একটি প্রশ্ন উত্তর জেনে নিলাম, সেটি হচ্ছে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে এই পাঁচটা পয়েন্ট আশা করছি তোমরা খাতায় নোট ডাউন করেছো এবং খুব সহজে ইনশাল্লাহ তোমরা সেটা পরীক্ষার খাতায় লিখতেও পারবে। ওকে, এরপরে আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে একটা ইতিহাস বলবো তোমাদেরকে। সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের আবিষ্কার বা এই শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন। দেখো, প দিয়ে প্রোটোপ্লাজম, সো প দিয়ে আমরা বিজ্ঞানীর নামটা মনে রাখবো, তার নাম হচ্ছে পার্কিনজে। বিজ্ঞানের নাম হচ্ছে পার্কিনজে। আমরা যদি বই ফলো করি তাহলে দেখবো যে 1840 সালে, কত সালে? সালটা মনে রাখতে পারলে খুব ভালো, মনে রাখতে না পারলে আরো ভালো। তাহলে 1840 সালে পার্কিনজে সর্বপ্রথম এই প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। আর এই প্রোটোপ্লাজম যেহেতু আমাদের বইয়ে রয়েছে যে দেহের সকল মৌলিক জৈবিক কার্যাবলী সম্পাদন করে, আমি আবার বলছি দেহের সকল মৌলিক জৈবিক কার্যাবলী সম্পাদন করে, তাই প্রোটোপ্লাজমকে বিজ্ঞানী হ্যাক্সলের মতে কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তাহলে প্রোটোপ্লাজমকে আমরা কি বলতে পারি? জীবনের ভৌত ভিত্তি বলতে পারি। ঠিক আছে? এবং এই কথাটা কে বলেছেন? বিজ্ঞানের নাম হচ্ছে হ্যাক্সলে। এই তথ্য থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, আরেকটা তথ্য আমাদের প্রোটোপ্লাজম থেকে জানতে হবে, সেটি হচ্ছে পানির শতকরা পরিমাণ কত। ঠিক আছে? পানির শতকরা পরিমাণ হচ্ছে
70 থেকে 90%। মনে রাখবো আমরা অবশ্যই, কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় একাধিকবার এই কোশ্চেনগুলো এসে চলে আসছে। সো আমরা অবশ্যই এই অধ্যায়ে যত শতকরা মানগুলো আসবে যখনই, তখন সুন্দরভাবে সেটি কি করব, লাল কালিতে বক্স করে নিব এবং খাতায় নোট করে নিব, যেন এটা আমাদের অবশ্যই পরীক্ষার সময় মনে পড়ে। কেমন? তাহলে প্রোটোপ্লাজমের শতকরা পানির পরিমাণ কত পার্সেন্ট? 70 থেকে 90%। এই হচ্ছে প্রোটোপ্লাজম সংক্রান্ত আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের আমরা বিশেষ ধরনের একটা চলন দেখতে পাই, তাকে আমরা বলে থাকি সাইক্লোসিস বা আবর্তন। তাহলে কি দেখতে পাই বলো? সাইক্লোসিস বা আবর্তন। এই সাইক্লোসিস বা আবর্তন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে বহুমুখী। কেমন? একটা হচ্ছে একমুখী সাইক্লোসিস আর একটা হচ্ছে বহুমুখী সাইক্লোসিস। এটা উদাহরণ আমাদের পরীক্ষায় আসে। একমুখী সাইক্লোসিসের উদাহরণ যদি পরীক্ষা আসে, আমরা বলবো পাতা ঝাঁঝি এই উদ্ভিদের প্রোটোপ্লাজমের চলনকে আমরা বলি একমুখী সাইক্লোসিস। আর ট্রেডস ক্যানশিয়া, তোমরা একটু স্পেলিংটা লিখে নাও, ট্রেডস ক্যানশিয়া। ঠিক আছে? ট্রেডস ক্যানশিয়া উদ্ভিদের প্রোটোপ্লাজমের চলনটাকে আমরা কি বলবো? বহুমুখী চলন বলবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে সাইক্লোসিস বা আবর্তন। এরপরে আমরা প্রোটোপ্লাজমের অংশ নিয়ে কথা বলবো। আমরা জানি যে প্রোটোপ্লাজম হচ্ছে তিনটি অংশ। এক নাম্বার হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। দুই নম্বর অংশ হচ্ছে সাইটোপ্লাজম, যেটিকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একদিকে থাকবে হচ্ছে ম্যাট্রিক্স বা সাইটোসোল বা হায়ালোপ্লাজম, আর অপরদিকে রয়েছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর তিন নম্বর অংশে রয়েছে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের কয়টি অংশ, এটি যদি পরীক্ষায় আসে, আমরা অবশ্যই তিনটি অংশ বলবো। এক নম্বরে বলবো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, দ্বিতীয়ত হচ্ছে সাইটোপ্লাজম এবং তিন নম্বরে হচ্ছে নিউক্লিয়াস। তো বন্ধুরা, আজকে প্রোটোপ্লাজমের এই অংশ পর্যন্তই আমরা আমাদের ক্লাসটা সীমাবদ্ধ রাখলাম। আগামীতে ঠিক এর পর থেকে আমাদের আলোচনা শুরু হবে, অর্থাৎ প্রোটোপ্লাজমের যে তিনটি অংশ রয়েছে তার প্রথমেই কি রয়েছে? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, যেটা লেকচার 4 এর মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আসসালামু আলাইকুম।